মাস। গোটা দেশ জুড়ে তখন লকডাউন চলছে। আমি তখন সদ্য আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করেছি। তখন ফেসবুকে একটু অন্য ধরনের ভিডিও বানাতাম, কিন্তু সেটা প্রসঙ্গ নয়। প্রসঙ্গ হচ্ছে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ ছিলাম, তাই সেই সময় সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ানো একটা খবর খুব ধাক্কা দিয়েছিল মনের ভেতর। খবরটা ছিল তামিলনাড়ুর তুতিকোরিন জেলার সাতানকুলাম থানায় দুই বাপ বেটাকে পুলিশ কাস্টাডিতে পিটিয়ে মারা হয়েছিল। তাদের অপরাধ, লকডাউনে ওই বাপ বেটা একদিন দোকান খুলেছিল। তাই হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন, সেই সময় এই কেসটা খুব চর্চায় ছিল। তো তখন খবরটা শুনে সত্যি কথা বলতে খুব খারাপ লেগেছিল। একে তো লকডাউনের বাজার, লাখ লাখ মানুষের রুজি রুটি তখন একেবারে বন্ধ, তার উপর আবার ঘরে বসে থাকার ডিপ্রেশন। আর এই সব কিছুর মধ্যে এইরকম একটা নিউজ সত্যি কথা বলতে ভিতর থেকে খুব নাড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ সেই ঘটনার প্রায় 6 বছর পর গত 6ই এপ্রিল এই কেসের রায় এসছে। 59 বছর বয়সী বাবা আর 36 বছর বয়সী ছেলেকে পুলিশ কাস্টাডিতে পিটিয়ে মারার অপরাধে ওই সাতানকুলাম থানার 9 জন পুলিশ অফিসারকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। আগে হ্যাঁ, 1 জন 2 জন নয়, 9 জন পুলিশ অফিসার। ভারতের ইতিহাসে এরকম দৃষ্টান্তমূলক রায় আমার জানা মতে এর আগে কোনোদিন শোনানো হয়নি। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই মৃত্যুদণ্ডের সাজা পাওয়ার পরেও ওই দোষী পুলিশ অফিসারদের চোখে মুখে কোনো অনুশোচনা বা আক্ষেপ নেই। ইভেন কেউ কেউ তো রায় শোনার পর হাসতে হাসতে কোর্ট থেকে বেরিয়ে পুলিশ ভ্যানে উঠছিল। ওদের দেখে মনে হচ্ছিল যেন এই রায়ের কোনো ইম্প্যাক্টই ওদের উপর পড়েনি। এবং এইটা অত্যন্ত লজ্জাজনক তো বটেই, তার সাথে সাথে এই হাসি আরও একটা জিনিস খুব স্পষ্ট করে দেয়। এই হাসি আমাদেরকে বলে দেয় যে এই কেসটা এখানেই শেষ নয়, এই কেসে এখনো আরো অনেক কিছু বাকি। নমস্কার, আমি অপূর্ব। আর আজকের ভিডিওতে আমরা এমন একটা কেস নিয়ে আলোচনা করব যেখানে অপরাধী কোনো এর আগের গুন্ডা বদমাইশ বা সিরিয়াল কিলার নয়, বরং এই কেসের অপরাধী পুলিশ নিজেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন একজন সাধারণ মধ্যবিত্ত দোকানদারকে গ্রেফতার করেছিল পুলিশ? কেন পুলিশ কাস্টাডিতে নিয়ে পিটিয়ে মারল ওই নিরীহ বাপ ছেলেকে? তারা কি সত্যিই কোনো অপরাধ করেছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো বড়সড় চক্রান্ত? আর কিভাবেই বা আজ 6 বছর পর পুলিশি তদন্তেই বেরিয়ে এলো এই পুলিশের আসল সত্যি? বিশ্বাস করুন, আজকের এই কেসটা শোনার পর আপনি একবারের জন্য হলেও ভাবতে বাধ্য হবেন, যারা আইনের রক্ষক, যাদের দায়িত্ব মানুষের অধিকার রক্ষা করা, তারাই যদি ভক্ষক হয়ে ওঠে তাহলে কি হবে? তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য সাতানকুলাম পুলিশ কাস্টাডি মার্ডার কেস। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি জানি আপনাদের মধ্যে এরকমও অনেকে আছে যারা বহুদিন ধরে আমাদের ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। তাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আপনার একটা ক্লিক আমাদের কাছে কিন্তু বিরাট বড় মোটিভেশন। তাই প্লিজ যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা অলরেডি 1,10,000 পেরিয়ে গেছি। আমাদের লক্ষ্য এবার 2 লাখ সাবস্ক্রাইবার। দেখা যাক সেটা কতদিনে হয়। আপনারা সঙ্গে থাকবেন, আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, চলুন এবার ভিডিও শুরু করা যাক। 19 জুন 2020, গোটা দেশ জুড়ে তখন পিক লকডাউন। করোনার আতঙ্কে সবাই সবার মতো ঘরবন্দি। রাস্তায় রাস্তায় পুলিশি টহল, নামমাত্র গাড়ি চলাচল। আর দোকানপাট তখন শুধু একটা নির্দিষ্ট সময় থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্তই খোলা থাকতো। তো এইরকম একটা সময়ে সাতানকুলামের বাজারে একটা মোবাইল রিপেয়ারের দোকান খুলে বসেছিল 59 বছর বয়সী জয়রাজ আর তার ছেলে বেনিক্স। সিসিটিভি ফুটেজ অনুযায়ী তখন সময় রাত 9:42। কিন্তু দোকানদারদের মতে সিসিটিভির টাইমিং প্রায় 1.5 ঘন্টা এগিয়ে। যাই হোক, তর্কের খাতিরে ধরে নিচ্ছি তখন রাত 8টা থেকে 10টার মধ্যে কোনো একটা সময় হবে। সেই সময় জয়রাজের দোকানের সামনে এসে দাঁড়ালো সাতানকুলাম থানার ইন্সপেক্টর শ্রীধর, তার সাথে সাব ইন্সপেক্টর বালকৃষ্ণন। ইন্সপেক্টর শ্রীধর জয়রাজকে জিজ্ঞেস করে, কারফিউ শুরু হয়ে গেছে, এখনো দোকান খোলা কেন? তো জয়রাজ যথারীতি খুব বিনম্রভাবে উত্তর দেয়,
স্যার আর মাত্র কয়েক মিনিট সময় দিন, এক্ষুনি গোছগাছ করে বন্ধ করে দিচ্ছি। আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নেই, তখন হয়তো আনুমানিক 8টা থেকে 8:30 অবধি দোকানপাট খুলে রাখার পারমিশন ছিল। কিন্তু জয়রাজ ওই দিন নির্দিষ্ট টাইমের পরেও দোকান খুলে রেখেছিল। এবার যেহেতু নির্দিষ্ট টাইমিংটা আমাদের কাছে নেই, তাই এটা বলা যাচ্ছে না ঠিক কতক্ষণ সময় ধরে জয়রাজ ওই দোকানটা খুলে রেখেছিল, বাট রাত 10টার বেশি নয়, এটা একদম শিওর। এবার এইরকম অবস্থায় পুলিশ কি করে? দোকানদারকে এক্ষুনি দোকান বন্ধ করতে বলে বা দাঁড়িয়ে থেকে নিজেরাই দোকানটা বন্ধ করায়। কিন্তু জয়রাজের মুখে এই কথা শুনে ইন্সপেক্টর শ্রীধরের মনে হলো একজন সাধারণ দোকানদার তার সাথে তর্ক করছে। ব্যাস, এখান থেকেই দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এবার আপনার শুনে মনে হতে পারে যে এটা খুবই সাধারণ একটা ঘটনা, কিন্তু মনে রাখবেন এখান থেকেই এই সব কিছু শুরু। এরপর ইন্সপেক্টর শ্রীধর জোর জবরদস্তি করে জয়রাজকে পুলিশ ভ্যানে তোলে এবং নিয়ে যায় পুলিশ স্টেশনে। জয়রাজকে তুলে নিয়ে যাওয়ার সাথে সাথেই তার 35 বছর বয়সী ছেলে বেনিক্স তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে ছুটে যায় পুলিশ স্টেশনে। এবং পুলিশ স্টেশনে গিয়ে বেনিক্স দেখে সেখানে তার 59 বছর বয়সী বাবাকে রীতিমতো মারধর শুরু করেছে পুলিশ। বেনিক্স যথারীতি পুলিশকে বাধা দেয় এবং বলে, স্যার আমার বাবা এমন কি অপরাধ করেছে যে আপনারা এইভাবে মারধর করছেন? ব্যাস, বেনিক্সের এই সাধারণ কথাটাও সহ্য হলো না ইন্সপেক্টর শ্রীধরের। শ্রীধর সাথে সাথে বেনিক্সকেও লকআপে ঢুকিয়ে মারধর শুরু করে দেয় এবং বেনিক্সের যে বন্ধু ওর সাথে থানায় গেছিল তাকেও হুমকি দিয়ে থানার বাইরে বের করে দেয়। এবং এরপর বন্ধ দরজার আড়ালে শুরু হয় তীব্র নৃশংসতা। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে পাশবিকতা। এবার জয়রাজ আর বেনিক্সের জামা কাপড় খুলে শুরু হয় লাঠি পেটা। বেনিক্স বারবার চিৎকার করে বলছিল, স্যার আমার বাবাকে ছেড়ে দিন, উনি হার্টের পেশেন্ট। কিন্তু ইন্সপেক্টর শ্রীধরের কানে তখন কোনো কথাই ঢুকছিল না। ইন্সপেক্টর শ্রীধরের সাথে এই পাশবিকতায় যুক্ত ছিল সাতানখোলাম থানার সাব ইন্সপেক্টর বালকৃষ্ণন সহ আরও 8 জন সহকারী অফিসার। এবং বাকি অফিসাররা যখন লাঠিপেটা করতে করতে হাঁপিয়ে যাচ্ছিল, ইন্সপেক্টর শ্রীধর তখন আওয়াজ দিচ্ছিল, কি হলো, কোনো আওয়াজ পাচ্ছি না কেন? ভাবুন কি লেভেলের পৈশাচিক আচরণ। কিন্তু এখানেই শেষ নয়। ওই দিন রাত 11টা থেকে ভোর 5টা অবধি একটানা এই পাশবিক অত্যাচার চলে। এবং যখন সকাল হয় তখন ওই বাবা ছেলের অবস্থা চোখে দেখা যায় না। গোটা শরীর কালশিটে পড়ে গেছে, 46টারও বেশি গভীর গভীর ক্ষত। যন্ত্রণায় গলা দিয়ে আওয়াজ করার শক্তিটুকু তাদের আর নেই। গোটা লকআপ জুড়ে তখন রক্তারক্তি অবস্থা। এখানেও যদি পুলিশ থেমে যেত তাহলেও হয়তো বেঁচে যেত এই বাবা ছেলে, কিন্তু সেটা আর হলো না। 20 তারিখ সকালে যখন লকআপ থেকে বাবা ছেলেকে বের করা হলো, ওই দুজন মানুষের শরীর আর শরীর নেই। তাদের পরনের লুঙ্গিগুলো তখন রক্তে সপসপ করছে। পুলিশ অফিসাররা তখন খুব ভালো মতোই বুঝতে পারে যে এই অবস্থায় যদি ওদেরকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে তাদের কপালে খুব বিপদ আছে। তাই পুলিশ তখন তাদের দুটো নতুন লুঙ্গি পরিয়ে প্রথমে হাসপাতালে নিয়ে যায় মেডিকেল রিপোর্ট বানানোর জন্য। এবং একবার ভাবুন, এত কিছুর পরেও হাসপাতালে চিকিৎসার বদলে ডাক্তার রিপোর্টে তাদের দুজনকেই মেডিকেলি ফিট ঘোষণা করে দেয়। ব্যাস, এরপর পুলিশ ওই রিপোর্টটা নিয়ে চলে যায় ম্যাজিস্ট্রেটের কাছে এবং সেখানে ম্যাজিস্ট্রেটও ওই বাবা ছেলেকে না দেখেই পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়ে দেয়। আবার ওই বাবা ছেলেকে নিয়ে যাওয়া হয় ওই ভয়ঙ্কর পুলিশ স্টেশনে। আবার শুরু হয় টর্চার। কিন্তু এবার এই টর্চার আর বেশিক্ষণ অবধি চলেনি। তার আগেই বাবা ছেলে দুজনের শরীর হাল ছেড়ে দেয়। পুলিশ স্টেশনের সাদা কম্বলগুলো রক্তে লাল হয়ে যায় এবং এবার জেল কর্তৃপক্ষ অবস্থা বেগতিক দেখে আবার দুজনকে নিয়ে যায় সরকারি হাসপাতালে। এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা যখন ওদের পরীক্ষা নিরীক্ষা করে দেখে, তারাও রীতিমতো চমকে যান। পিঠের দিকের মাংস রীতিমতো কালো হয়ে গেছে দুজনেরই, এমনকি শরীরের বিভিন্ন জায়গায় হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। এই অবস্থায় তাড়াতাড়ি করে ডাক্তাররা চিকিৎসা শুরু করে, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। একটানা 2 দিন ধরে এই যন্ত্রণার সাথে লড়াই করার পর 22শে জুন রাত 9টা নাগাদ মাল্টিপল অর্গান ফেলিয়ার আর ইন্টারনাল ব্লিডিং এর জন্য বেনিক্স নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবং তার মাত্র কয়েক ঘন্টা পরেই 23শে জুন ভোর 5টা নাগাদ মৃত্যুবরণ করেন বাবা জয়রাজ। বাবা ছেলের মৃতদেহ তখন পাশাপাশি বেডে শোয়ানো। মাঝখানে মাত্র একটা দিনের ব্যবধানে
একটা হাসি খুশি পরিবার রীতিমতো শ্মশানে পরিণত হয়ে গেল। এবার এই অবধি শুনে আপনাদের অনেকেরই মনে হতে পারে, কেন, কি এমন করেছিল ওরা? লকডাউনের সময় একটু বেশি সময় দোকান খোলা রেখেছিল, শুধুমাত্র এই কারণেই কি এই পরিণতি হলো তাদের? নাকি এর পেছনে লুকিয়েছিল পুরনো কোনো শত্রুতা? চলুন এবার সেটাই বলবো ভিডিওর নেক্সট চ্যাপ্টারে। 23শে জুন 2020, বাবা ছেলে দুজনেই মারা গেছে। এই খবরটা ছড়িয়ে পড়তেই শুরু হলো আউটরেজ। সাতানকুলামের মানুষজন রাস্তায় বেরিয়ে প্রতিবাদ শুরু করলো এবং ধীরে ধীরে এই প্রতিবাদ ছড়িয়ে পড়লো গোটা রাজ্যে। এবং তারপর সোশ্যাল মিডিয়ায় খবরটা ভাইরাল হবার পর গোটা দেশ জুড়ে শুরু হলো আলোচনা। নেতা মন্ত্রী থেকে শুরু করে বলিউড সেলিব্রিটি একে একে সবাই এই কেসটাকে নিয়ে কথা বলতে শুরু করলো। এদিকে সাতানকুলাম থানা তখন একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। আসলে পুলিশ তখন খুব ভালো মতোই বুঝে গেছিল যে এবার জল অনেক দূর অব্দি করাবে, তাই নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারাও নেমে গেল ড্যামেজ কন্ট্রোলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের বক্তব্য ছিল, কারফিউ শুরু হবার পরেও জয়রাজ তার দোকান খোলা রেখেছিল। সেটা দেখে পুলিশ যখন জয়রাজ আর বেনিক্সকে গ্রেফতার করতে যায়, তখন গ্রেফতার এড়াতে ওরা দুজনেই নাকি রাস্তায় গড়াগড়ি খেতে শুরু করে এবং সেখান থেকেই ওদের শরীরে এত চোট লেগেছে। ভাবুন একবার, রাস্তায় গড়াগড়ি খেয়ে নাকি শরীরে 46টা ক্ষত তৈরি হয়ে যায়, হাড় বেরিয়ে যায়, আবার পরনের লুঙ্গি রক্তে ভিজে যায়। পুলিশের এই সাজানো গল্প এক মুহূর্তের জন্য ধোপে টিকল না, কিন্তু পুলিশও এই কেসটাকে কভার আপ করার কোনো রকম চেষ্টাই বাদ দেয়নি। সবার প্রথমে পুলিশ ওই থানার সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেয়, তারপর লকআপের দেয়ালগুলোতে নতুন করে রং করে দেয় যাতে রক্তের কোনো চিহ্নই না থাকে। এমনকি ওদের রক্তাক্ত ওই লুঙ্গি দুটো সেগুলোকেও কোথাও লুকিয়ে ফেলে। পুলিশ বেসিক্যালি বাবা ছেলের এই মৃত্যুকে একটা অ্যাক্সিডেন্ট বলেই চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল, মানে পুরোপুরি একটা মিথ্যের দেওয়াল তোলার চেষ্টা। কিন্তু সৌভাগ্যবশত তাদের এই মিথ্যে কথার দেওয়ালে একটা ফাটল ছিল, আর সেই ফাটলটা তৈরি করেছিল একজন মহিলা কনস্টেবল, একজন নারী। তার নাম রেবতী। উনি সাদানকুলাম থানারই হেড কনস্টেবল এবং সেই রাতে এই নৃশংস দানবদের সাথে তিনিও ছিলেন ডিউটিতে এবং নিজের চোখে দেখেছিলেন কিভাবে জয়রাজ আর বেনিক্সের উপর এই পাশবিক অত্যাচার চালানো হয়েছিল। রেবতী সেই রাতে অফিসারদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখন কেউই তার কথায় কান দেয়নি এবং একটা সময় বাবা ছেলের এই চিৎকার সহ্য করতে না পেরে রেবতীকে থানা থেকে বাইরে বেরিয়ে যেতে হয়েছিল। কিন্তু প্রথম দিকে যতদিন কেসটা সিবিসিআইডির হাতে ছিল ততদিন মুখ খোলার সাহস পাননি রেবতী, কারণ থানার বাকি পুলিশ অফিসাররা তখন রেবতীকে ভয় দেখাচ্ছিল, হুমকি দিচ্ছিল যাতে সে মুখ না খোলে। কিন্তু কেসটা যখন সিবিসিআইডির হাত থেকে সিবিআই এর হাতে যায় তখন আর দমে থাকেননি রেবতী। কিন্তু সাক্ষী দেওয়ার আগে রেবতী শুধু একটাই শর্ত রাখলেন। রেবতী বললেন, স্যার আমি সব কিছু বলতে প্রস্তুত, কিন্তু আমার দুটো ছোট ছোট মেয়ে আছে, আমার মেয়েদের নিরাপত্তার গ্যারান্টি আপনি দিতে পারবেন? ভাবতে পারছেন, একজন হেড কনস্টেবল যদি সত্যি বলতে গিয়ে এত ভয় পায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হবে? এটাই বলে দেয় রেবতীর উপর ঠিক কতটা চাপ তৈরি করা হয়েছিল সেই সময়। যাই হোক, ফাইনালি এই সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে রেবতী খুলে বললেন সেই রাতের প্রত্যেকটা ঘটনা, কে মেরেছে, কিভাবে মেরেছে, কোন অফিসার কোথায় ছিল, একে একে সবকিছু। রেবতী এটাও বলেছিলেন, আমি জয়রাজকে একটু জল দিতে চাইলে তখনও আমাকে বাধা দেওয়া হয়েছিল। তবে শুধু রেবতী একা ছিলেন না, একই রকম ভাবে সাহস দেখিয়েছিলেন থানার আরেকজন মহিলা কনস্টেবল বেউলা সেলভা কুমারী। সেও রেবতীর মতোই সেই রাতের সাক্ষী ছিলেন এবং তদন্তে সত্যিটা তুলে ধরেছিলেন সবার সামনে। এই দুজন মহিলা কনস্টেবলের এই সাহস না থাকলে হয়তো এই কেসটা কোনোদিন আদালত অব্দি পৌঁছাতই না। যাই হোক, এরপর শুরু হয় সিবিআই তদন্ত এবং সিবিআই তদন্তে নামতেই এই কেস থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করলো। সিবিআই যখন ফরেন্সিক টিম নিয়ে এসে পরীক্ষা করে তখন দেয়ালের খাজে খাজে লেগে থাকা শুকিয়ে যাওয়ার রক্ত খুঁজে পায় এবং ডিএনএ টেস্ট করে প্রমাণিত হয় ওটা জয়রাজ আর বেনিক্সেরই রক্ত। তাছাড়াও যে লাঠি দিয়ে ওদেরকে মারা হয়েছিল সেই লাঠির ফরেন্সিক পরীক্ষা করেও জয়রাজ আর বেনিক্সের ডিএনএ পাওয়া গেছে। আর তার সাথে একজন বোবা লোক
যাকে দিয়ে ওই লকআপটা পরিষ্কার করানো হয়েছিল, তারও স্টেটমেন্ট কালেক্ট করে সিবিআই। এরপরেই গ্রেফতার করা হয় ইন্সপেক্টর শ্রীধর এবং সাব ইন্সপেক্টর বালকৃষ্ণন সহ মোট 10 জন পুলিশ অফিসারকে, এবং তারপর শুরু হয় দীর্ঘ 6 বছরের আইনি লড়াই। গ্রেফতার হলো 10 জন পুলিশ অফিসার। 2020 সালের সেপ্টেম্বর মাসে চার্জশিট ফাইল করলো সিবিআই। 2000 পাতা সেই বিরাট চার্জশিটে 10 জন অফিসারের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, অবৈধভাবে আটক এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ জানানো হয়, এবং 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় ট্রায়াল। এক এক করে 135 জন সাক্ষীর জবানবন্দি, তার মধ্যে 52 জনের স্টেটমেন্টের যাচাই, এবং 5 জন আলাদা আলাদা সেশন জাজের হাত ঘুরে এই কেসটা গিয়ে পৌঁছালো বিচারক জি মুথুকুমারানের কাছে। কিন্তু এরই মাঝে এই বিচার প্রক্রিয়ায় একটা বড়সড় ধাক্কা এলো। কেসের একজন অন্যতম অভিযুক্ত স্পেশাল সাব ইন্সপেক্টর পলদুরাই কোভিডে মারা গেলেন, মানে বিচারের আগেই তার মৃত্যু হলো। তাই বাকি 9 জনের উপরেই চলল এই কেস। বড় বড় সব উকিল নিয়ে একের পর এক জামিনের আবেদন করে গেল পুলিশ অফিসাররা, কিন্তু ট্রায়াল কোর্ট থেকে শুরু করে মাদ্রাজ হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্ট, কোথাওই জামিন মিলল না তাদের। এদিকে জয়রাজের পরিবারের কথাও একটু ভাবুন। জয়রাজের স্ত্রী, ছেলে আর স্বামী দুজনকেই হারিয়েছেন। তার উপর থানার লোকজন ক্রমাগত ভয় দেখাচ্ছে তাকে। শেষে পুরো পরিবারকে নিয়ে সাতানকুলাম ছেড়ে চলে যেতে হয় তাকে। কিন্তু এর পরেও তিনি থামেননি। প্রত্যেকটা শুনানিতে তিনি আদালতে হাজির থাকতেন, বছরের পর বছর চোখে জল নিয়ে কিন্তু মাথা উঁচু করে। এবং তারপর এলো সেই দিন, 6ই এপ্রিল 2026, মানে আজ থেকে মাত্র সপ্তাহখানেক আগে। মাদুরাই কোর্ট চত্বরে তখন তিল ধারণেরও জায়গা নেই। সাংবাদিক, আইনজীবী, সাধারণ মানুষ সবাই অপেক্ষা করছে। চারিদিকে তখন বিশাল হইচই, কিন্তু এজলাসে তখন পিন ড্রপ সাইলেন্স। বিচারক জি মুথুকুমারান বললেন, এটা কোনো ভুল ইন্টারোগেশন নয়, এটা ছিল প্রতিশোধের ইচ্ছা থেকে ঠান্ডা মাথায় করা মার্ডার। 2 জন নিরীহ মানুষকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। এটা ভারতের ইতিহাসে একটা বিরলতম ঘটনা। এই বলে ইন্সপেক্টর শ্রীধর, সাব ইন্সপেক্টর বালকৃষ্ণন, সাব ইন্সপেক্টর রঘু গণেশ, হেড কনস্টেবল মুরগান এবং সামাদুরাই, কনস্টেবল মুথুরাজা, চেল্লাদুরাই, থমাস ফ্রান্সিস এবং ভেইলি মুথু, এই 9 জনকে মৃত্যুদণ্ডের সাজা শোনালেন। তার সাথে সাথে নির্দেশ দিলেন জয়রাজের পরিবারকে 1,40,00,000 টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। এই রায় এমনিতেই একটা ঐতিহাসিক রায়। এরকম রায় ভারতের ইতিহাসে আগে কখনো হয়নি। কাস্টোডিয়াল ডেথের একটা মামলায় একসাথে 9 জন পুলিশ অফিসারের ফাঁসি, এটা সত্যিই দৃষ্টান্তমূলক। কিন্তু আমি একদম শুরুতেই বলেছিলাম, মনে আছে, এই রায় শোনার পরেও কিছু অফিসার হাসতে হাসতে কোর্ট থেকে বেরিয়ে গেছে। এই হাসির কারণটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। কারণ সেশন কোর্টের ফাঁসির সাজা মানেই কিন্তু সব শেষ নয়। এই রায় এখন হাইকোর্টে যাবে কনফার্মেশনের জন্য, সেখান থেকে সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ আছে। মানে এই লড়াই এখনো চলবে। এবং এই জন্যই বলেছিলাম, নিঃসন্দেহে এই রায়টা একটা বড় পদক্ষেপ, কিন্তু অন্তিম পদক্ষেপ নয়।